আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার ৫ ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দেবে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। এসব লাশ গ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সংবাদ মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার এই তথ্য জানিয়েছে। চুক্তিতে বলা আছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৩৩তম দিনে মৃত জিম্মিদের লাশ ফেরত দেওয়া হবে। ওই ৩৩তম দিনটি আগামী বৃহস্পতিবার পড়বে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এই ৫ জিম্মি হামাসের কাছে থাকা অবস্থায় মারা গেছেন, তবে তারা কিভাবে মারা গেছেন সেটি জানানো হয়নি। দখলদার ইসরায়েলের যত জিম্মি এখন পর্যন্ত মারা গেছেন তাদের বেশিরভাগই তাদের সেনাদের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে হামাস। যে জিম্মিদের লাশ ফেরত পাঠানো হবে তাদের নাম বৃহস্পতিবার সকালে ইসরায়েলকে জানাবে ফিলিস্তিনি হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস। গাজা থেকে লাশগুলো ইসরায়েলে পৌঁছানোর পর সেগুলো আবু কবির ফরেন্সিক ইনস্টিটিউটে নিয়ে যাবে ইসরায়েলি সেনাদের অ্যাম্বুলেন্স। ওই সময় তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজটি করা হবে। যখন পরিচয় নিশ্চিত হওয়া যাবে ঠিক তখনই তাদের পরিবারকে এই ব্যাপারে অবহিত করা হবে। কান পাবলিক ব্রডকাস্টার ৫ জিম্মির লাশের কথা বললেও আরেক সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ জানিয়েছে, ওই দিন ৪টি লাশ ফেরত দেওয়া হবে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এখনও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার মৃত জিম্মিদের লাশ পাঠানোর পর আগামী শনিবার ৩ জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে কারাগারে থাকা ফিলিস্তিনিদের একটি দলকে মুক্তি দেবে ইসরায়েল। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম ধাপ চলছে এখন। এই ধাপ চলার সময় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হওয়ার কথা। যদিও সেই আলোচনা এখনও শুরু হয়নি, তবে উভয় পক্ষই আলোচনার প্রস্তুতি নিচ্ছে এমন আভাস দিচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এদিকে গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮,৩০০ জনে পৌঁছে গেছে। অন্যদিকে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেনা প্রত্যাহারের সময়সীমার আগেই লেবাননের দক্ষিণাঞ্চলে এই হামলা চালালো ইসরায়েল। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৯ জনের লাশ উদ্ধার করেছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় ৪ জন ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। এছাড়াও আরও ১৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,১১,৭০৯ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা খালি করে নিয়ন্ত্রণ নিতে এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য শীর্ষ মার্কিন কূটনীতিক সৌদি আরবে গেছেন, যদিও আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে। নেতানিয়াহু সোমবার এক বিবৃতিতে বলেন, একটি ভিন্ন গাজা গড়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলি এই নেতা আরও প্রতিশ্রুতি দিয়েছেন, ১৫ মাসের যুদ্ধ শেষে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কারো হাতেই থাকবে না। এই যুদ্ধে এরই মধ্যে ৪৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসা করার একদিন পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন। মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করছে। এই প্রচেষ্টাকে জাতিগত নির্মূল হিসেবেও দেখা হচ্ছে। ট্রাম্পের পরিকল্পনার সমর্থনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একটি বিশেষ দপ্তর খোলার ঘোষণাও দিয়েছেন। গাজা থেকে যেসব ফিলিস্তিনি স্বেচ্ছায় অন্যত্র যেতে চান তাদের জন্য কাজ করবে এই দপ্তর, যদিও আরব দেশগুলো ট্রাম্পের এই পরিকল্পনা খারিজ করে দিয়েছে। জাপান সফরে গিয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধি দল। ২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এমন সফর বলে জানিয়েছে জাপানের বিভিন্ন গণমাধ্যম। তালেবান প্রতিনিধিরা মানবিক সহায়তা এবং সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। জাপানি সংবাদ মাধ্যম আসাহি সিম্বুন পত্রিকার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে,
পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল রোববার জাপানে পৌঁছেছে। তারা আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন আলোচনা ও বৈঠকে অংশ নেবেন। এই সফরকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নিজেদের চেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন তালেবান সরকারের অর্থ উপমন্ত্রী লতিফ নাজারি। লতিফ নাজারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমরা বিশ্বের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই যাতে আফগানিস্তান শক্তিশালী, ঐক্যবদ্ধ, উন্নত এবং সমৃদ্ধশালী হতে পারে। আমরা আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত করতে চাই। সাধারণত প্রতিবেশী দেশ বা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেই বেশি কূটনৈতিক যোগাযোগ রাখে তালেবান। এর অংশ হিসেবে তারা নিয়মিত মধ্য এশিয়া, রাশিয়া ও চীন সফর করে আফগানিস্তানের প্রতিনিধি দল। তবে ইউরোপের বাইরে অন্যান্য দেশে তালেবানের সফর খুবই বিরল। সবশেষ 2022 ও 2023 সালে নরওয়েতে একটি কূটনৈতিক সম্মেলনে অংশ নিয়েছিল তারা। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর কাবুল থেকে কাতারে দূতাবাস স্থানান্তর করেছিল জাপান। তবে এর কিছুদিন পর তারা পুনরায় কাবুলে কার্যক্রম শুরু করে এবং কূটনৈতিক ও মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখে। নতুন করে সরকার বিরোধী আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারের সঙ্গে উত্তেজনা চলার মধ্যে এমন ঘোষণা দিয়েছেন পিটিআই এর নেতা শওকত ইউসুফজাই। আগামী ঈদুল ফিতরের পর সরকার বিরোধী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন ইমরান খানের দলের এই নেতা। তিনি আরও জানান, বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের দুই দল পিপিপি ও পিএমএলএন এর মধ্যে বেশ মতানৈক্য দেখা দিয়েছে। তার ধারণা, এমন দ্বন্দ্ব চলতে থাকলে ঈদের আগেই শাহবাজ সরকারের পতন ঘটতে পারে। শওকত ইউসুফজাই বলেন, খারাপ শাসনের জন্য পিপিপি ও মুসলিম লীগ একে অপরকে দোষারোপ করছে। পিপিপি বলছে মুসলিম লীগের সরকার পরিচালনা ভালো হচ্ছে না। অপরদিকে নওয়াজ শরীফের দল দাবি করছে সিন্ধের প্রাদেশিক সরকারে পিপিপি ব্যর্থ হয়েছে। উভয়ই একে অপরের বিরুদ্ধে সত্য বলছে। ঈদের পর আন্দোলন নিয়ে পিটিআই এর এই নেতা বলেন, বিরোধী দলগুলো নিয়ে বৃহৎ একটি জোট হচ্ছে এবং তারা ঈদের পর সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে। 2022 সালের 10 এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হলে তিনি গ্রেফতার হন। এখনও কারাগারেই আছেন ইমরান। ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর 2024 সালের শুরুতে পাকিস্তানে আবারও নির্বাচন হয়, কিন্তু এতে তিনি অংশগ্রহণ করতে পারেননি। এমনকি তার দল পিটিআইকে দলীয়ভাবে নির্বাচন করতে দেয়া হয়নি। তা সত্ত্বেও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেও দলটির নেতারা সর্বোচ্চ আসন লাভ করেন। এরপরও তাদের সরকার গঠন করতে দেয়া হয়নি। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে রিয়াদে সোমবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া একই দিন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথেও বৈঠক করেছেন তিনি। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনার পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার বিষয়ে মতবিনিময় করেন মার্কো রুবিও ও মোহাম্মদ বিন সালমান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তায় ভূমিকা রাখবে গাজায় এমন একটি বন্দোবস্ত করার বিষয়ে কথা বলেছেন তারা। মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, 1945 সালের বাদশাহ আব্দুল আজিজ ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের মধ্যকার ঐতিহাসিক বৈঠকের 80তম বার্ষিকী চলতি মাসেই। ওই বৈঠকের পরই সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। বৈঠকে দুই কর্মকর্তা বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। ব্রুস বলেন, এমবিএস ও মার্কো রুবি তাদের বৈঠকে সিরিয়া, লেবানন, লোহিত সাগরের নিরাপত্তা সহ পুরো অঞ্চল নিয়ে কথা বলেছেন। মার্কো রুবিও এমন এক সময়ে সৌদি আরব সফর করলেন যখন দেশটিতে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। তবে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো দিন তারিখ ঠিক হয়নি এখনও। ফিলিস্তিনি মনে করে 2 ইহুদি ইসরায়েলি নাগরিকের ওপর গুলি চালিয়েছে এক ইসরায়েল সমর্থক মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাষ্ট্রের মিয়ামি সমুদ্র সৈকতের কাছে স্থানীয় সময় শনিবার রাতে এই ঘটনা ঘটে। বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার 2টি অভিযোগ আনা হয়েছে। মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে, মর্ডেসাই ব্রফম্যান নামের 27 বছর বয়সী এক যুবককে ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। সিবিএস নিউজ জানিয়েছে, সেদিন রাত 9:30টার সময় একটি ট্রাক থেকে নেমে সে একটি গাড়ির 2 জন আরোহীর ওপর গুলি চালায়। বিনা উস্কানিতে অন্তত 17 রাউন্ড গুলি চালায় একটানা। গ্রেফতারকৃত ব্রাফম্যান জানিয়েছেন, তিনি ভেবেছিলেন গাড়িতে থাকা 2 জন লোক ফিলিস্তিনি।
যে কারণে তাদের হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী ব্রাফম্যান বলেছেন, আমি দেখছিলাম দুজন ফিলিস্তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিল এবং তাদের দেখা মাত্রই হত্যার উদ্দেশ্যে গুলি চালাই, যদিও তারা ছিল ইসরায়েলি ইহুদি। সম্পর্কে দুজন পিতা পুত্র। ইসরায়েল থেকে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তারা। তাদের একজনের কাঁধে গুলি লেগেছে, অন্যজনের বাহুতে। বন্দুকধারী ব্রাফম্যান একজন কট্টর ইসরায়েলপন্থী লোক বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি বিদ্বেষের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের ফ্লোরিডা শাখা এই হামলার ঘটনাকে হেট ক্রাইম হিসেবে নথিভুক্ত করার দাবি জানিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।